হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট ক্লাস। আর আমি বিবিশা রয়েছি তোমাদের সাথে। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু যে আমরা গত ক্লাসগুলোতে যে শুরু করেছিলাম টপিক, যে ফিজিক্যাল অপটিক্স, অর্থাৎ চ্যাপ্টার 6 এবং ইউনিট 6 তোমাদের ফিজিক্সের। তো আজকের সেই ক্লাসের সিকোয়েন্স ধরে আজকের আমাদের ক্লাস 4th, এবং এই ক্লাসে আজকের আমরা আলোচনা করব আলোক তরঙ্গের তীব্রতার ক্যালকুলেশনস নিয়ে। ওকে, তো এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে ধ্বংসাত্মক এবং গঠনমূলক ব্যতিচার তৈরি হয়, তার নিউমেরিক্যাল আমরা দেখেছি। আজকের এই ক্লাসে মূলত আমরা ইন্টেন্সিটির ক্যালকুলেশন কিভাবে করব, এবং এই ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে তোমাদের জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে ভিডিওটাকে দেখো, কনসেপ্ট ফুল ক্লিয়ারেন্সের জন্য। আর হ্যাঁ, অবশ্যই ক্লাসের সময় হাতের কাছে তোমরা ছায়ার দ্বাদশ শ্রেণীর বইটি পাশে রেখো, তোমাদের পড়াটা সহজ হবে। তো শুরু করা যাক আজকের ক্লাস। তো প্রিয় ছাত্রছাত্রী, গতদিন আমরা যেমন দেখিয়েছিলাম, আমরা গতদিন তোমাদেরকে দেখানো হয়েছিল গত ক্লাসে যে দুটো তরঙ্গ কিভাবে একটা নির্দিষ্ট দিকে গিয়ে প্রোপাগেট করে ওভারল্যাপ করে, এবং তার জন্য কিভাবে গঠনমূলক এবং ধ্বংসাত্মক ব্যতিচার তৈরি হয়। দেখিয়েছিলাম যে দুটো তরঙ্গ যদি বিপরীত দশায় মিলিত হয় তাহলে তোমাদের ধ্বংসাত্মক ব্যতিচার তৈরি হচ্ছিল, আর সমদশায় মিলিত হলে গঠনমূলক ব্যতিচার তৈরি হচ্ছিল। কিন্তু আমরা সেখানে আলোর যে লব্ধি তীব্রতার মান, ম্যাক্সিমাম বা মিনিমাম ইন্টেন্সিটি কত হবে তার ক্যালকুলেশনস করিনি। কিন্তু আজকের ক্লাসে সেই অভাবটা আমাদের পূরণ হবে। তো দেখো, প্রথমে আমি তোমাদের বলবো যে আমরা অ্যাজিউম করে নেব যে দুটো তরঙ্গ, একটা তরঙ্গ আমি নিলাম সাপোজ y1, আর একটা নিলাম আমি y2, দুটো ওয়েভ নিয়েছি। তো আমি দুটো ওয়েভের আমি ইকুয়েশনস নিচ্ছি এরকম করে, সাপোজ a1 sin ওমেগা ইন্টু টি, এই একটা ওয়েভ নিলাম। আর একটা ওয়েভ নিচ্ছি y2 ইকুয়ালস টু a2, মানে দ্বিতীয় তরঙ্গটার যে অ্যাম্প্লিটিউড বা বিস্তার a2। সো y2 ইকুয়ালস টু a2 সাইন ওমেগা টি প্লাস ফাই। তো বুঝতেই পারছো যে দুটো ওয়েভ আমি কনসিডার করেছি, তাদের মধ্যে দশা বা ফেজ ডিফারেন্স কত না ফাই আসছে। তো এবার আমরা ক্যালকুলেশনে এটাই দেখব, এই ফেজ ডিফারেন্স দুটো ওয়েভের মধ্যে কত হলে আমরা কনস্ট্রাকটিভ বা ডিস্ট্রাকটিভ, গঠনমূলক বা ধ্বংসাত্মক ব্যতিচার পেতে পারি। তো এইটার জন্য আমি তো মেইনলি ইন্টেন্সিটির ক্যালকুলেশন করতে চাইছি, তো তার জন্য ইকুয়েশনসটা একটু আমি অন্যভাবে করতে চাইছি। দেখো, তোমরা ক্লাস 11-এ ভেক্টরের অ্যাডিশন পড়েছো। ভেক্টরের অ্যাডিশনের ত্রিভুজ সূত্রে কিভাবে ক্যালকুলেশন হয় সেটা নিশ্চয়ই দেখেছো। যদিও কনফিউশন থেকে থাকে, যদি ভুলেও যাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, মনে পড়ে যাবে। দেখো, তো মেইনলি আমি করতে চাইছি কি, এই a2 তরঙ্গ, a1 বিস্তার আর a2 বিস্তার, এই দুটো তরঙ্গের জন্য লব্ধি বিস্তারটা বা লব্ধি তীব্রতাটা দুটো যখন ওভারল্যাপ করছে, দুটো তরঙ্গ যখন একটা নির্দিষ্ট দিকে গিয়ে যখন ওভারল্যাপ করছে, সেই লব্ধি বিস্তারের মানটা বা তীব্রতার মানটা কত হয় দেখব। তো তার জন্য আমি একটু ভেক্টরের সাহায্য নিচ্ছি। দেখো, এখানে ধরে নিয়েছি কি a1 একটা প্রথম তরঙ্গটার বিস্তার, তো আমি লিখলাম এইদিকে এইটা হচ্ছে a1 তরঙ্গ। ওকে, এটা হচ্ছে a1 বিস্তার, তরঙ্গ বলবো না, প্রথম তরঙ্গটার বিস্তারের মান কত a1। এবার দ্বিতীয় তরঙ্গটার বিস্তার কত দেখো a2, এটা অ্যাম্প্লিটিউড, সেকেন্ড ওয়েভটার অ্যাম্প্লিটিউড হচ্ছে a2, এবং প্রথমটার রেসপেক্টে সেকেন্ডের ফেজ ডিফারেন্স, দশা পার্থক্য কত না এই হচ্ছে দশা পার্থক্য বা ফেজ ডিফারেন্স ফাই। তো a1 যদি এই ডাইরেকশনে হয়, a2 সেকেন্ড ওয়েভটার অ্যাম্প্লিটিউড ফাই ফেজ ডিফারেন্সে যাবে, এই দিকে যাবে। ওকে, এটা হয়ে গেল কত না a2 অ্যাম্প্লিটিউড। তো বুঝতেই পারছো, এবং এই দুটো ওয়েভের মধ্যে ফেজের ডিফারেন্স কত না, ফেজের ডিফারেন্স এইটা। আমি যদি এটাকে একটু সামান্য যদি দিকে বাড়ানোর চেষ্টা করি, দেখো এইটা দাঁড়াবে সেই ফেজ ডিফারেন্স ফাই। ওকে, এখন কথা হচ্ছে গিয়ে এই যে দুটো আমি ভেক্টর এঁকেছি, প্রথমটা কি না a1, পরেরটা কত না a2। তো দুটো ওয়েভ যখন ওভারল্যাপ করলো এক জায়গাতে, আমি দুটোর জন্য রেজাল্টেন্ট ইন্টেন্সিটি ক্যালকুলেশন করতে চাইছি কার সাহায্যে, ভেক্টর যোগের সাহায্যে। তো একটার a1 পেলাম, এটার a2 পেলাম, তাহলে রেজাল্টেন্ট অ্যাম্প্লিটিউড কি করে বের করতে হয় ভেক্টর যোগের বেলা মনে পড়ছে না, ফার্স্ট ভেক্টরটার আমি এক যে টেল নেব, এটা টেল,
সেকেন্ড ভেক্টরটার এই যে হেড এর সঙ্গে এটাকে আমি কানেক্ট করে দেব। এইটা হয়ে গেল কি রেজাল্টেন্ট যে ওয়েভটা, দুটো ওয়েভ ওভারল্যাপ করার পর নতুন যে ওয়েভটা হয়েছে তার অ্যাম্পলিটিউড। সাপোজ আমি বললাম এর মান কত না এ। ওকে, এখন কথা হচ্ছে গিয়ে এই যে একটা আমি বাহুটা পেয়েছি, এই যে এ যার অ্যাম্পলিটিউড, এর মানটা ক্যালকুলেট করব কি করে? দেখো তোমরা এটা জানো যে যদি আমি কোনো একটা সমকোণী ত্রিভুজ নিই, তাই না, তো সমকোণী ত্রিভুজের এই বাহুটার মান অনায়াসে বের করা যায় ইউজিং পাইথাগোরাস, তাই না? পিথাগোরাসের সাহায্যে আমরা লম্বর স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার বের করে নিতে পারতাম। কিন্তু এই যে অ্যাঙ্গেলটা এটা তো 90 ডিগ্রি নয়, ফলে আমি এর স্কোয়ার সমান বলতে পারবো না, a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার বলতে পারবো না। তো তার জন্য আমি কি করব, একটু কাজ করব কি না, a1 যে ভেক্টরটা এটাকে একটু বাড়ি দিয়ে এর বাড়ানো অংশটার ওপর আমি a2 থেকে এই মাথা থেকে একটা রেখা কল্পনা করে নিই, কল্পনা করে নিলাম। নাও এইটা দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, হ্যাঁ কিনা বলো? এটা একটা সমকোণী ত্রিভুজ। কি ব্যাপারটা বোঝা যাচ্ছে? এইবার কথা হচ্ছে গিয়ে সমকোণী ত্রিভুজের এইটা হচ্ছে অতিভুজ, এইটা দাঁড়ালো কি আমাদের ভূমি, আর এটা কি না লম্ব, তাই না? কিন্তু কথা হচ্ছে এই আমার এই বাহুটার মান তো আমি জানি না, আমি এইটুকুর মান জানি a1, এইটুকুর মান হচ্ছে a1, এইটার মান কত না দেখো, এইটা যদি a2 হয়, ভেক্টর যোগ কি বলে, ভেক্টর যোগ কি বলে যে এইটা যদি a2 হয় এর সঙ্গে এটা ফাই অ্যাঙ্গেলে রয়েছে, তাহলে এটা a2 হলে এটা হবে a2 cos ফাই। তোমরা ভেক্টরের কম্পোনেন্ট শিখেছো ক্লাস 11-এ, মনে করে দেখো যে এটা সাপোজ এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, একটা ভেক্টর এই ডাইরেকশানে রয়েছে যেটা এক্স অ্যাক্সিসের সঙ্গে ফাই অ্যাঙ্গেল করেছে, এইটা যদি আর ভেক্টর হয় তাহলে এই কম্পোনেন্টকে আমরা কি বলি না আর cos ফাই, যার সঙ্গে অ্যাঙ্গেল করে সেটা cos ফাই হয়, আর তার 90 ডিগ্রি দিকটা কি হয়ে যায় সাইন ফাই হয়, সাইন ফাই আর সাইন ফাই। সিমিলারলি আমি এটা এক্স এটা ওয়াই, আমি এইটা আর ভেক্টর নিচ্ছি বা আর একটা ভেক্টরের ম্যাগনিটিউড নিচ্ছি, এইটা ওয়াইয়ের সঙ্গে যদি ফাই অ্যাঙ্গেল করতো তাহলে এই ভেক্টরের ওয়াই বরাবর কম্পোনেন্ট কত দাঁড়াতো না আর cos ফাই, যার সঙ্গে অ্যাঙ্গেল করবে সেইটা হবে cos আর তার 90 ডিগ্রি দিকটা হবে সাইন, তো এটা হয়ে যেত কত আর সাইন ফাই, এইরকম হতো। তো এই লজিকটাকে আমি এখানে কাজে লাগাবো। তাহলে দেখো এটা যদি a2 হয় এর সঙ্গে এই অ্যাঙ্গেলটা কত, এটা ফাই অ্যাঙ্গেল করে রয়েছে, তো এটা a2 হলে এটা হবে এই পোর্শনটা হবে যে a2 cos ফাই, তাই না? আচ্ছা এটা a2 cos ফাই, তাহলে এর লম্ব দিকটা এই দিকটা কি হবে a2 sin ফাই, হ্যাঁ কিনা? এটা হবে a2 sin ফাই, তাহলে এটা a2 sin ফাই মানে এটাও a2 sin ফাই এই দিকটা। তো আমি এক কাজ করে এটাকে রাব করে দিই। তো দেখো আমাদের এইটা দাঁড়িয়ে গেল আমাদের a2 sin ফাই। ওকে, এইবার আমার তো লাগবে এইটার মান, এই যে a, তো a সমান কি দাঁড়াচ্ছে দেখো, আমি এখানে ক্যালকুলেশন করছি যে a স্কোয়ার সমান এইটার স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার সমান কত লম্বর স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার। এখন লম্ব কত বলো না a2 sin ফাই তার স্কোয়ার প্লাস এইটার স্কোয়ার, এইটার মান কত না a1 প্লাস a2 cos ফাই, a1 প্লাস a2 cos ফাই, তো লিখবো প্লাস a1 প্লাস a2 cos ফাই তার স্কোয়ার। তো ক্যালকুলেশন করো সমান কি দাঁড়াচ্ছে না a2 স্কোয়ার সাইন স্কোয়ার ফাই প্লাস a প্লাস b হোল স্কোয়ারের সূত্র, সো a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার cos স্কোয়ার ফাই প্লাস 2ab a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab, সো 2 ইন্টু a1 a2 ইন্টু cos ফাই হলো সমান। এইবার এখানে দেখো এখানে একটা জিনিস হবে যে এই যে a2 স্কোয়ার সাইন স্কোয়ার ফাই আর a2 স্কোয়ার cos স্কোয়ার ফাই, এখান থেকে a2 স্কোয়ার কমন নিয়ে নিলে সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার মিলে কত হয়ে যাচ্ছে 1, তো আমাদের পাচ্ছি কত না a2 স্কোয়ার, আমি আর দেখাচ্ছি না, তো বুঝতেই পারছো এই দুটো যদি স্কোয়ার করে অ্যাড করি তো a2 স্কোয়ারকে কমন নিয়ে নাও, সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার 1 হয়ে যাচ্ছে, পড়ে থাকছে প্লাস a2 স্কোয়ার প্লাস a1 স্কোয়ার প্লাস টুয়াইস a1 a2 cos ফাই। আমাদের এই রিলেশনটা
চলে এলো। এবার এখানে একটা জিনিস দেখো, আমি লব্ধি যে দুটো তরঙ্গ যখন ওভারল্যাপ করছে তাদের বিস্তারের মানে লব্ধির বিস্তারের স্কোয়ার পেয়েছি। তোমরা জেনে থাকবে যে কোনো একটা ওয়েভের ইন্টেন্সিটি আই মানে তীব্রতা, ইন্টেন্সিটি কত হয় না প্রপোর্শনাল টু এর স্কোয়ার হয়। এটা তোমরা নিশ্চয়ই জানো, আই প্রপোর্শনাল টু এর স্কোয়ার। অর্থাৎ কোনো একটা ওয়েভের তার যে অ্যাম্পলিটিউড বিস্তার তার স্কোয়ার করলে তার ইন্টেন্সিটি পাই। এখন বিস্তার ব্যাপারটা কি তোমরা নিশ্চয়ই ধারণা আছে। সাপোজ এই একটা ওয়েভ যাচ্ছে, তরঙ্গ যাচ্ছে, এইটা ইকুইলিব্রিয়ামের রেসপেক্টে যতটা ওপরে উঠলো বা যতটা নিচে নামলো, এই যে আপ ডাউন করছে, তো এইটাকে বলা হয় কি অ্যাম্পলিটিউড। তো এগুলোর স্কোয়ার করলে আমরা কি পাই? ইন্টেন্সিটি পাই। তো আমি এটাকে এইভাবে লিখতে পারি, আই ইকুয়ালস টু সামথিং কনস্ট্যান্ট কে ইন্টু এর স্কোয়ার। নিশ্চয়ই লেখা যায়। তাহলে এখান থেকে আমি যদি বলি কোনো একটা ওয়েভের অ্যাম্পলিটিউড A1, তাহলে ইন্টেন্সিটি কত হবে? I1। তো আমি বলবো I1 সমান কনস্ট্যান্ট কে ইন্টু A1 স্কোয়ার। আমি বলবো I2 সমান কত হবে? কনস্ট্যান্ট কে ইন্টু A2 স্কোয়ার। কি ব্যাপারটা বোঝা গেল? তো আমি এই লজিক এখানে কাজে লাগাবো। তো আমি যদি এখানে মানগুলোকে পুট করি, এখানে যদি তোমার এদিকে কে স্কোয়ার গুণ করে দিই, কে স্কোয়ার গুণ করে দিই, এমনিতেই দুদিক দিয়ে কে কেটে যাচ্ছে, আর আমি ফার্দার লিখতে যাচ্ছি না। তো তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, যে আই এর স্কোয়ার মানে কত? ইন্টেন্সিটি আই, লব্ধি ইন্টেন্সিটি, রেজাল্টেন্ট ইন্টেন্সিটি। সো এর স্কোয়ারের জায়গায় লিখলাম আমি আই ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে দেখো, A2 স্কোয়ার মানে কত? I2। A2 স্কোয়ার মানে কত? I2। কে লিখছি না, কারণ এদিকে কে এমনিতেই তো কমন নিয়ে কেটে যাচ্ছে। তো A2 স্কোয়ার দাঁড়াচ্ছে কত? I2। সো দিস ইজ I2 প্লাস A1 স্কোয়ার মানে কত না I1 প্লাস 2 ইন্টু A1 A2। এখন দেখো A1 এর মান কত? কে এর কথা ছেড়েই দাও, কে ভাবো না যে দুদিক দিয়ে এমনিতে কমন নিয়ে কেটে যাচ্ছে, যদি কনফিউশন হয়। কে তো কনস্ট্যান্ট, এটাকে একও ধরে নিতে পারো, কোনো যায় আসে না। কে নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, কারণ একটা ইকুয়েশনস দুদিকেই কে কেটে যাবে। তো তাহলে আমাদের A1 কত দাঁড়াবে? এখান থেকেই দেখো, এখান থেকে আমাদের A1 সমান দাঁড়াচ্ছে আন্ডার রুট I1, A2 দাঁড়াচ্ছে আন্ডার রুট A2 দাঁড়াচ্ছে আমাদের A2 ইকুয়ালস টু আন্ডার রুট কত না I2 দাঁড়াচ্ছে। তো আমি এখানে ওটাই করবো, A1 এর জায়গায় কি লিখবো? রুট I1, A2 এর জায়গায় কত? রুট I2। তো লিখবো 2 আন্ডার রুট I1 ইন্টু I2 ওকে ইন্টু cos phi। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইকুয়েশন। তো দেখো আমি এই দুটোকেই আমি কি করলাম? বক্স করে দিলাম। এই দুটো তোমরা মন দিয়ে দেখবে, ভালো করে মনে রাখবে, চশমা লাগিয়ে দিলাম, ভেরি ইম্পর্ট্যান্ট। তো দেখো দুটো ওয়েভ যখন ওভারল্যাপ করছে তাদের যে অ্যাম্পলিটিউড তার স্কোয়ার এর স্কোয়ার সমান দাঁড়াবে A1 স্কোয়ার A2 স্কোয়ার প্লাস A1 স্কোয়ার প্লাস টুয়াইস A1 A2 cos phi। আর ইন্টেন্সিটি দাঁড়াবে I2 প্লাস I1 প্লাস 2 I1 I2 cos phi, যেখানে ফাইটা কি না দুটো ওয়েভের ফেজ ডিফারেন্স বা দশা পার্থক্য। এখন আমরা দেখব যে এই ইন্টেন্সিটির মানটা, এই যে তীব্রতা, লব্ধি তরঙ্গের যে তীব্রতা, তার মানটা কখন ম্যাক্সিমাম হচ্ছে, এই ফাই অ্যাঙ্গেলের মান কত হলে ম্যাক্সিমাম ইন্টেন্সিটির আমরা আলো পাবো। মানে দুটো ওয়েভ গিয়ে যখন মিলিত হচ্ছে, ব্যতিচারে দুটো ওয়েভ যখন গিয়ে মিলিত হচ্ছে, তখন দুটো তরঙ্গের দশার পার্থক্য ফাই কত হলে ইন্টেন্সিটি ম্যাক্সিমাম হবে, কখন মিনিমাম হবে। ইন্টেন্সিটি ম্যাক্সিমাম মানে কি? গঠনমূলক ব্যতিচার বা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। ইন্টেন্সিটি মিনিমাম মানে কি? দুটো ওয়েভ বিপরীত দশায় মিলিত হয়েছে, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। তো আমরা কন্ডিশনসগুলো দেখি এইবারে। তো আমরা এখান থেকে এইটাই পেলাম যে রেজাল্টেন্ট ইন্টেন্সিটি কত না I ইকুয়ালস টু I1 প্লাস I2 প্লাস 2 আন্ডার রুট I1 I2 ইন্টু cos phi। যদি অ্যাম্পলিটিউডের রেসপেক্টে বলো তাহলে এর স্কোয়ার ইকুয়ালস টু A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার প্লাস 2 ইন্টু A1 A2 cos phi। ওকে, এইবার আমরা ম্যাক্সিমাম অর্থাৎ দুটো ওয়েভ যখন গিয়ে মিলিত হয়ে যখন গঠনমূলক ব্যতিচার তৈরি করছে, অর্থাৎ ইন্টেন্সিটি ম্যাক্সিমাম হচ্ছে, তার কন্ডিশন পড়বো। তো প্রথমে আমি হেডিং দেবো এখানে
যে গঠনমূলক বা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। তো লিখব গঠনমূলক ব্যতিচার বা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। তো কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, দুটো ওয়েভ কি মিলিত হয়েছে, মিলিত হওয়ার পর কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা গঠনমূলক ব্যতিচার তৈরি করছে। গঠনমূলক মানে অর্থাৎ আলোক দশা তৈরি হবে, দুটো ওয়েভ গিয়ে যে মিলিত হচ্ছে একটা জায়গায় গিয়ে, সেখানে আমরা কি পাবো, আলোক উজ্জ্বল অঞ্চল পাবো। তো তার জন্য কি করতে হবে, ইন্টেন্সিটিটাকে ম্যাক্সিমাম হতে হবে, তাই না? তো ভেবে দেখো, আইকে ম্যাক্সিমাম হতে গেলে, আই যদি ম্যাক্সিমাম বলি, ইন্টেন্সিটিকে যদি ম্যাক্সিমাম করতে চাই, তাহলে আমি কি করব, ভেবে দেখো এই পোর্শনটা থেকে আমাকে এইটা ম্যাক্সিমাম কখন হবে, যদি cos ফাই এই মানটা যদি +1 হয়, হ্যাঁ কি না, এই মানটা যদি +1 হয়, তাহলে কি দাঁড়াবে দেখো, তাহলে এখান থেকে আমি যদি ওটা +1 হয়, আমি কি লিখবো, I max equals to I1 plus I2 প্লাস কত দাঁড়াচ্ছে না, 2 √I1 into I2। খুব ইম্পর্টেন্ট, এটা আমরা কনক্লুশনে পৌঁছবো এখান থেকে। এবার এখান থেকে I1 সমান কি লিখতে পারি না, A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার প্লাস 2A1 A2, তাই না? তো এখান থেকে সমান লিখবো আমি A1 প্লাস A2 তার হোল স্কোয়ার। তো দেখো, বুঝতেই পারছো যে দুটো ওয়েভ যখন ওভারল্যাপ করছে, ম্যাক্সিমাম ইন্টেন্সিটি তখনই হবে যদি দুটো ওয়েভের আমি যদি অ্যাম্প্লিটিউড বা বিস্তার জেনে থাকি, তাদের যোগফলের স্কোয়ার করে দিলে আমি ম্যাক্সিমাম ইন্টেন্সিটি পেয়ে যাচ্ছি। এখন কথা হচ্ছে, ম্যাক্সিমাম ইন্টেন্সিটির জন্য দুটো ওয়েভের ফেজ ডিফারেন্স কত হতে হবে। তো দেখো, cos ফাইকে আমি কি বলেছিলাম, 1, cos ফাই যদি +1 হয়, তাহলেই কিন্তু ম্যাক্সিমাম ইন্টেন্সিটি পাচ্ছি। তাহলে এক কাজ করি, তো আমি এখানে ক্যালকুলেশনটা দেখিয়ে দিই। তো দেখো, তাহলে cos ফাই এর মানটা কত হতে হচ্ছে না, +1। cos কত ডিগ্রির মান +1 ভাবো না, cos 0 ডিগ্রি, শুধু কি 0 ডিগ্রি, cos 2 পাই, 4 পাই, 6 পাই, 8 পাই, অর্থাৎ পাই এর যে ইভেন মাল্টিপল যুগ্ম গুণিতক, তখনই কিন্তু cos ফাই +1 হয়। তো আমি এরকম এইভাবে লিখবো যে সমান cos twice n into pi, twice n into pi। এখন n এর মান তুমি বলে দাও, n equals to 0 +-1 0 +-1 +-2, আর cos তো মাইনাস খেয়েই নেয়, তো প্লাস মাইনাসের প্রসঙ্গ ছেড়ে দাও। তোমাদের কি দাঁড়াচ্ছে দেখো, আমাদের কি দাঁড়াচ্ছে, এখান থেকে দাঁড়াচ্ছে আমাদের যে 0 1 2 3 4 ডট ডট সো অন। তাহলে আমি কি পাচ্ছি দেখো, দুদিক থেকে cos উড়িয়ে দিলে ফাই ইকুয়ালস টু পাচ্ছি টুয়াইস n ইন্টু পাই, এটা পাচ্ছি। এখন n এর মান যদি 0 ধরি, তাহলে আমি বলবো ফাই ইকুয়ালস টু কত, 0, n এর মান 1 ধরলে 2 1 2, মানে কত, 2 পাই। n এর মান 2 ধরলে 2 2 4, 4 পাই। n এর মান 3 ধরলে 6 পাই। এরকম চলতে থাকবে, তাই না? তো দেখতেই পাচ্ছ যে যদি দশা পার্থক্য 0 2 পাই 4 পাই 6 পাই যুগ্ম গুণিতকে হয়, তখনই আমরা ম্যাক্সিমাম ইন্টেন্সিটি পেয়ে থাকি। এইবার কথা হচ্ছে, দশা পার্থক্য কিন্তু ইভেন মাল্টিপল অফ পাই এর যুগ্ম গুণিতক। পথ পার্থক্য কত হতে হবে? তোমরা জানো নিশ্চয়ই যে দশা পার্থক্য, বা আমি এইভাবে লিখি যে ফেজ ডিফারেন্স সমান 2 পাই ডিভাইড বাই ল্যামডা ইন্টু পাথ ডিফারেন্স, তাই না? তাহলে দশা পার্থক্য তো জেনেছি, পথ পার্থক্য কত হলে হবে? পথ পার্থক্য ক্যালকুলেশন করে নাও। সো পাথ ডিফারেন্স সমান কত হবে না, ল্যামডা বাই 2 পাই ইন্টু ফেজ ডিফারেন্স, তাই না? তার মানে পাচ্ছি আমরা, যদি পাথ ডিফারেন্সকে আমরা এরকম ডেল্টা চিহ্ন দিয়ে দেখাই, তাহলে ডেল্টা সমান দাঁড়াচ্ছে যে ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই ইন্টু ফেজ ডিফারেন্সের মান কত ছিল দেখো, ফাই কত ছিল, টুয়াইস এন ইন্টু পাই, এরকম ছিল। তো এখানে 2 কাটছে, পাই কাটছে,
পাচ্ছি আমরা, দেখো দেখো কত না n ইন্টু ল্যামডা, n ইন্টু ল্যামডা। আমি এক কাজ করি, হিসেবের সুবিধার জন্য আমি ওপরে 2 গুণ করে দিই, মানে 2n, আর এখানে 2 দিয়ে ভাগ করে দিই, করাই যায়। তার মানে দেখতে পাচ্ছি ল্যামডা বাই 2 এর যদি দেখো 2 ইন্টু n, এর মানে কি n এর মান তুমি 1 বলো, 2 একে 2, n এর মান 2 বসাও, 2 দুগুণে 4, n এর মান 3 বসাও, 3 দুগুণে 6। তার মানে আমি বলতে পারবো যে পথ পার্থক্য যদি ল্যামডা বাই 2, দুটো ওয়েভের ল্যামডা বাই 2 এর যদি যুগ্ম গুণিতকে হয়, তাহলেই গঠনমূলক ব্যতিচার তৈরি হবে। তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে, শর্ট কোয়েশ্চেন্সও আসে তোমাদের, যে দুটো ওয়েভ যখন ওভারল্যাপ করছে গঠনমূলক ব্যতিচার তৈরি হবে তখনই যদি দশা পার্থক্য পাই এর যুগ্ম গুণিতকে হয়, এই যে পাই এর যুগ্ম গুণিতকে, আর পথ পার্থক্য ল্যামডা বাই 2 এর যুগ্ম গুণিতকে হয়, তবে গিয়েই কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি হবে। নেক্সট আসবো আমরা ধ্বংসাত্মক ব্যতিচার। তো চলো ধ্বংসাত্মক ব্যতিচারের ক্যালকুলেশনস করা যাক। আমরা পরের স্লাইডে চলে যাই। আশা করি বুঝতে পেরেছো, খাতা পেন নিয়ে আশা করি বুঝে তোমরা বিষয়গুলোকে দেখছো, আর যারা অলস তারা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো নেক্সট আমরা চলে আসবো এর পরের স্লাইডে। কনস্ট্রাকটিভ তো হয়ে গেল, এরপর আমরা পড়বো ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা ধ্বংসাত্মক ব্যতিচার। তো চলো, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা ধ্বংসাত্মক ব্যতিচার। তো ধ্বংসাত্মক ব্যতিচার কখন হচ্ছে দেখো, এবার খেয়াল করো আমাদের ইন্টেন্সিটির ক্যালকুলেশন কি ছিল দেখো, I ইকুয়ালস টু I1 প্লাস I2 প্লাস 2I1 I2 cos phi, তাই না? তো ইন্টেন্সিটি মিনিমাম কখন হবে? তোমরা বলবে যে স্যার cos phi এর মানটা যদি 0 হয়ে যায়। ভেবে দেখো cos phi যদি 0 হয়ে যায় তাহলে কি পড়ে থাকছে, I1 প্লাস I2, আর কোনো কিছু থাকছে না, এই পার্টটা 0 হয়ে যাচ্ছে। কিন্তু ভেবে দেখো যদি আমি তোমাদের বলি যে এই মানটা cos phi এর মানটা যদি -1 হয়, এটাকে আমি মুছে দিলাম। দেখো যদি cos phi এর মানটা -1 হয় তাহলে কি দাঁড়াবে না, I ইকুয়ালস টু I1 প্লাস I2 cos phi -1, মানে -2I1 I2 রুট I1 I2, হ্যাঁ কিনা বলো? তার মানে 0 হলে কি হচ্ছিল, I1 প্লাস I2 থাকছিল, কিন্তু যদি এই পার্টটা -1 হয় তাহলে হবে কি, I সমান I1 প্লাস I2 মাইনাস এই পোর্শনটা বাদ চলে যাচ্ছে, মানে ইন্টেন্সিটি আরও কমে যাবে, তাই না? তো আমরা কি করব, cos phi এর মানটাকে নেগেটিভ ধরে নেব, -1 ধরে নেব। তাহলে আমাদের ইন্টেন্সিটি কত দাঁড়াবে দেখো, ইন্টেন্সিটি আমাদের দাঁড়াবে যে I ইকুয়ালস টু I1 প্লাস I2 প্লাস 2 আন্ডার রুট I1 I2 cos phi, আর cos phi এর মানটা আমি আর লিখছি না, cos phi এর মানটা আমাদের চলে আসবে কত, -1। তো -1 হয়ে গেলে আমাদের এই মানটা দাঁড়াচ্ছে কত, -1। তো দাঁড়ালো কত না, I1 প্লাস I2 মাইনাস 2 আন্ডার রুট I1 I2, ঠিক কিনা বলো? আবার I সমান আমি কি বলেছিলাম, k ইন্টু এর স্কোয়ার। তো এখান থেকে তুমি I1 এর জায়গায় লিখতে পারো A1 স্কোয়ার, k এর কথা ছেড়ে দাও, তো প্লাস I2 এর জায়গায় লিখে দাও তোমরা A2 স্কোয়ার মাইনাস 2 তোমার A1 স্কোয়ার A2 স্কোয়ার, রুট চলে যাবে, তো হয়ে যাবে কত, A1 ইন্টু A2। তো দাঁড়াচ্ছে আমাদের A1 মাইনাস A2 তার হোল স্কোয়ার। দিস ইজ I মিনিমাম, দিস ইজ I মিনিমাম ইন্টেন্সিটি। অর্থাৎ দুটো ওয়েভ যখন মিলিত হচ্ছে বিপরীত দশায়, cos phi মান -1 মানে বুঝতেই পারছো, আমরা একটু পরে ক্যালকুলেশন করে দেখবো যে মিনিমাম ইন্টেন্সিটি দাঁড়াচ্ছে দুটো ওয়েভ, যে দুটো তরঙ্গ ওভারল্যাপ করছে তাদের যদি বিস্তার আমরা জেনে থাকি তাহলে আমি অনায়াস সেখান থেকে তাদের বিয়োগের স্কোয়ার করে দিলে আমি মিনিমাম ইন্টেন্সিটি পেয়ে যাব। তো এই বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে, আমি কনক্লুশনে আসবো অবশ্য। তো ভেবে দেখো আমি A1 সমান লিখতে পারি, দেখো I সমান কত, k ইন্টু এর স্কোয়ার, বা I প্রপোর্শনাল টু কত বলো, এর স্কোয়ার, তাহলে A কত, প্রপোর্শনাল টু রুট I দাঁড়াবে। তো আমি লিখতে পারবো A1 এর জায়গায় রুট I1 মাইনাস রুট I2 তার স্কোয়ার, নিঃসন্দেহে লেখা যায়। তো I মিনিমাম আমরা পেয়ে গেলাম। এবার কথা হচ্ছে ফেজ ডিফারেন্স, দুটো ওয়েভের মধ্যে দশা পার্থক্য কত হওয়ার পরে এই ঘটনাটা ঘটলো সেটা ক্যালকুলেশন করে দেখে নিই। তো আমরা এক কাজ করি, এখানে করি, তো
ভেবে দেখো কস ফাইর মান আমরা -1 ধরেছিলাম, তার জন্যেই তো মিনিমাম ইন্টেন্সিটি পাচ্ছিলাম। কস ফাইর মান -1 কখন হয় ভাবো, কস পাই, হ্যাঁ কস পাইর মান কত -1, কস 3 পাই, 5 পাই, 7 পাই, মানে অড মাল্টিপল, তাই না? পাই এর অযুগ্ম যে গুণিতকগুলো তার জন্য কিন্তু -1 আছে। তো আমি এটাকে এইভাবে লিখবো, সে cos ফাই সমান -1 সমান cos, আচ্ছা আমি যদি লিখি তোমাদের n ইন্টু পাই, দেখো কথাটা ঠিক নয়, তোমরা বলবে স্যার n এর মান তো 1 বসালে cos n পাই হয়ে গেল, মানে cos পাই হয়ে গেল, কিন্তু n এর মান যদি 2 বসাও 2 পাই, n এর মান 2 বসালে 2 পাই, তার মানে cos 2 পাইয়ের মান তো -1 নয়, তাই না? তো আমাকে এমনভাবে ইকুয়েশনটা রেডি করতে হবে যাতে করে আমি n এর মান যাই বসাই না কেন উত্তর নেগেটিভ আসবে। তো উপায় কি? তাহলে কাজ করো, এখানে তোমরা এক কাজ করো, কি করবে না এই রকম লিখে দাও টুয়াইস n প্লাস 1 হোল ইন্টু পাই। এইবার দেখো n এর মান তুমি 0 বসাও, 0 বসালে কত আসবে আমি লিখে দিচ্ছি, n ইকুয়ালস টু 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, হ্যাঁ অ্যান্ড সো অন। n এর মান যদি 0 বসাও তাহলে কত আসবে cos পাই, cos পাইয়ের মান কত -1, n এর মান 1 বসাও, 2 একে 2 1 3, cos 3 পাই -1, n এর মান 2 বসাও, 2 2 4 1 5, 5 পাই, তার মানও -1। তার মানে দাঁড়ালো এই যে ফাই এর অড মাল্টিপল মানে পাই এর অড মাল্টিপলের জন্য টুয়াইস n প্লাস 1 হোল ইন্টু পাই এর জন্য আমরা ধ্বংসাত্মক ব্যতিচার পাবো। তো কার কার জন্য পাচ্ছি, তো পাই, 3 পাই, 5 পাই, 7 পাই, .9 পাই অ্যান্ড সো অন 11 পাই। তো এগুলোর জন্য আমরা কি পাবো, ধ্বংসাত্মক ব্যতিচার পাবো। তাহলে দশা পার্থক্য তো এই হলে ধ্বংসাত্মক তৈরি হয়, পথ পার্থক্য কত হতে হবে? তো তোমরা জানো যে পথ বা পাথ ডিফারেন্স সমান কত না λ/2 পাই, আগের স্লাইডেই দেখানো হয়েছে, উল্টে যায় λ/2 পাই ইন্টু ফেজ ডিফারেন্স, ফেজ ডিফারেন্স। সো λ/2 পাই ইন্টু ফেজ কত বলো, টুয়াইস n প্লাস 1 ইন্টু পাই, টুয়াইস n প্লাস 1 হোল ইন্টু পাই। তো এখান থেকে পাই পাই ক্যান্সেল হচ্ছে, হয়ে গেল আমাদের কত, টুয়াইস n প্লাস 1 হোল ইন্টু λ/2, তাই না? এখন n এর মান তুমি 0 1 2 3 বসিয়ে যাও, তোমরা কি পাবে দেখো, n এর মান 0 বসালে λ/2, n এর মান 1 বসালে 2 2 2 1 2 1 3, 3 λ/2, 5 λ/2, 5 λ/2 অ্যান্ড সো অন। তার মানে λ/2 এর অযুগ্ম গুণিতকের জন্য পথ পার্থক্যের জন্য ধ্বংসাত্মক ব্যতিচার তৈরি হচ্ছে, আর পাই এর অযুগ্ম গুণিতকের জন্য ধ্বংসাত্মক তৈরি হচ্ছে। তো ব্যাপারটা ক্লিয়ার হলো যে পাই এর যুগ্ম গুণিতকে গঠনমূলক ব্যতিচার, মানে দশা পার্থক্যের কথা যদি বলো যে পাই এর যুগ্ম গুণিতকের জন্য গঠনমূলক ব্যতিচার আর অযুগ্মর জন্য ধ্বংসাত্মক ব্যতিচার। যদি পথ পার্থক্যের কথা বলো λ/2 এর যুগ্ম গুণিতকের জন্য গঠনমূলক আর λ/2 এর অযুগ্ম গুণিতকের জন্য ধ্বংসাত্মক ব্যতিচার তৈরি হবে। এই হচ্ছে আমাদের ঘটনা। তো এখানে যদি আমরা গ্রাফিক্যালি ব্যাপারটাকে দেখি বিষয়টা কেমন দাঁড়াচ্ছে দেখো, আমি যদি তোমাদের গ্রাফ এঁকে দেখাই, গ্রাফ কি দাঁড়াচ্ছে দেখো, আমি এই বরাবর দাগ প্লট করলাম, এইটা হচ্ছে ইন্টেন্সিটি, এদিকে আমি ইন্টেন্সিটি আই কে প্লট করছি আর এদিকে আমি প্লট করছি কাকে না ফেজ ডিফারেন্স, ফেজ ডিফারেন্স মানে কত, ফাই কে প্লট করলাম। তো এর যে গ্রাফটা আসবে এই রকম দেখো, এই তো দেখতেই পাচ্ছ যে দুটো ওয়েভ যখন ম্যাক্সিমাম ইন্টেন্সিটি প্রডিউস করছে মানে আই ম্যাক্সিমামের মান কত ছিল বলো না a1 প্লাস a2 তার হোল স্কোয়ার, হ্যাঁ কি না? a1 এর জায়গায় লিখতে পারি √of i1 প্লাস √of i2 তার স্কোয়ার। আচ্ছা আই মিনিমাম ইন্টেন্সিটি কোথায় পাচ্ছিলাম, মানে কোন মানের জন্য না a1 মাইনাস a2 তার স্কোয়ার, মানে কত √i1 মাইনাস √i2 তার স্কোয়ার। তো এটাও বলা হয়েছিল যে মিনিমাম ইন্টেন্সিটি কোথায় হয়
না ফেজ ডিফারেন্স ফাইয়ের মান যদি অড মাল্টিপলে হয়। তো কত হবে দেখো, এটা আমি লিখবো যে এটার মান লিখবো আমি পাই। পাইয়ের জন্য কি ধ্বংসাত্মক ব্যতিচার দেখো ইন্টেন্সিটি সবচেয়ে কম। আবার 3 পাই, 5 পাই, 7 পাই, এটা হচ্ছে পজিটিভ ডাইরেকশন। নেগেটিভ ডাইরেকশনে আসো, মাইনাস পাই, -3 পাই, -5 পাই। তাহলে আমরা দেখলাম যে কোথায় কোথায় ডিস্ট্রাকটিভ অর্থাৎ ধ্বংসাত্মক ব্যতিচার তৈরি হয় না পাইয়ের অড মাল্টিপল। তো ইভেন মাল্টিপল অর্থাৎ যুগ্ম গুণিতক মানে 0, 2 পাই, 4 পাই, 6 পাই, 8 পাই, 10 পাই, 12 পাই অর্থাৎ যুগ্ম গুণিতকের জন্য পাইয়ের আমরা কি পাবো, গঠনমূলক ব্যতিচার মানে ইন্টেন্সিটি এই যে ম্যাক্সিমাম, এই যে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি। তাহলে দেখো জিরোর জন্য আমরা পাবো প্রথমে এই যে 0, 0। যখন দুটো ওয়েভ গিয়ে ওভারল্যাপ করবে একজন আরেকজনের ওপর, তখন তাদের মধ্যে যদি দশা পার্থক্য 0 হয় আমরা ম্যাক্সিমাম ইন্টেন্সিটি পাবো। আমরা একদম দেখেছিলাম, মনে করে দেখো, একদম আমাদের কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স এই যে গঠনমূলক ব্যতিচার দেখো ফাইয়ের মান যখন 0, 2 পাই, 4 পাই, 6 পাই এগুলোর জন্য আমরা গঠনমূলক ব্যতিচার পাবো। তো তাহলে আমাদের গ্রাফটা কেমন আসবে, 0 এটা কত আসবে বলো না 2 পাই, এটা আসবে কত 4 পাই, এটা আসবে 6 পাই। সিমিলারলি উল্টো দিকে কত আসবে, -2 পাই, -4 পাই। এগুলোর জন্য আমরা কি পাবো না কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। এখন ভেবে দেখো যে দুটো ওয়েভ ওভারল্যাপ করেছে যদি এই রকম হয়, সাপোজ এই যে ওয়েভটা এর অ্যাম্প্লিটিউড কত ধরেছিলাম a1 আর এটা কত ধরেছিলাম a2, যদি এই রকম হয় যে a1 সমান a অ্যাম্প্লিটিউড আর a2 সমান a অ্যাম্প্লিটিউড, দুটোরই বিস্তার a, ইন দ্যাট কেস ম্যাক্সিমাম ইন্টেন্সিটি কত হবে না ক্যাপিটাল A প্লাস ক্যাপিটাল এর স্কোয়ার মানে কত না 4 ইন্টু এর স্কোয়ার, অর্থাৎ আই ম্যাক্স এর মানটা কত দাঁড়াবে না 4 ইন্টু এর স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? আচ্ছা মিনিমাম ইন্টেন্সিটি কত দাঁড়াবে a মাইনাস a দ্যাট ইজ 0। এই যে মিনিমাম ইন্টেন্সিটি দেখো, এই যে মিনিমাম, ম্যাক্সিমাম কোনটা, এই যে ম্যাক্সিমাম। তার মানে ব্যতিচারে একটা জিনিস খেয়াল করে দেখছো তোমরা যে ইন্টেন্সিটির মান কিন্তু ডিমিনিশ করছে না, কমে যাচ্ছে না, প্রত্যেকের ইন্টেন্সিটি একই থাকছে এবং মানটা কত ম্যাক্সিমাম 4 স্কোয়ার, মিনিমাম মান কত 0 আসছে। এবার এখান থেকে একটা কোশ্চেন চলে আসে যে আমরা দেখছি যে দুটো ওয়েভ গিয়ে তো ওভারল্যাপ করলো একটা জায়গাতে, তাহলে সেখানে তো দিব্যি আমাদের আলো পাওয়ার কথা, পুরোটাই আলো পাওয়ার কথা, কিন্তু এখানে দেখতে পাচ্ছি এক জায়গার আলো পাচ্ছি আর এক জায়গায় অন্ধকার পাচ্ছি, ইন্টেন্সিটি 0, মানে এখানে আলোক শক্তি নেই। আলোক শক্তি নেই মানে কি, এখানে এনার্জি 0 হয়ে গেছে। তো একটা স্বভাবতই প্রশ্ন জাগে, তাহলে কি কনজারভেশন অফ এনার্জি বা শক্তির সংরক্ষণ নীতি মান্যতা পাচ্ছে না? শক্তির সংরক্ষণ নীতি কি ভায়োলেট করে যাচ্ছে? এনার্জির মান 0, এক জায়গায় এনার্জি পাচ্ছি, এক জায়গায় এনার্জি পাচ্ছি না, এনার্জি পাচ্ছি, এক জায়গায় এনার্জি পাচ্ছি না। কিন্তু আমি তো দুটো আলোই ফেলেছি, দুটো আলোক তরঙ্গ ফেলেছি, তারা ওভারল্যাপ করলে আমার তো আলো পাওয়ার কথা, অন্ধকার তো পাওয়ার কথা নয়। তো এই কারণে আমাদের একটা জিনিস জানতে হবে যে হ্যাঁ কনজারভেশন অফ এনার্জি আদৌ স্যাটিসফাইড হচ্ছে কিনা। একটা জিনিস খেয়াল করে দেখো যে যদি এই রকম হতো, এই একটা ওয়েভ যাচ্ছে আর এই একটা ওয়েভ যাচ্ছে, ওকে, এই ওয়েভটার ইন্টেন্সিটি কত না এর অ্যাম্প্লিটিউড a, তাহলে ইন্টেন্সিটি কত এর স্কোয়ার করলে আসবে, তো ইন্টেন্সিটির মান কত দাঁড়াবে i। এই ওয়েভটারও কত স্কোয়ার করলে কত আসবে না i আসবে। তার মানে দুটো ওয়েভের ইন্টেন্সিটি i আর i, তাহলে ওভারল্যাপ যদি তারা করে, মিলিত যদি হয়, তাহলে টোটাল ইন্টেন্সিটি দাঁড়াবে i প্লাস i দ্যাট ইজ টুয়াইস i। এটা হয়ে যাওয়া উচিত যে দুটো ওয়েভ উপরিপাতিত হলে তাদের লব্ধি তীব্রতা, যদি সেখানে ইন্টারফারেন্স বা ব্যতিচার না হয়। তার মানে ব্যতিচার যদি না হয়, দুটো আলোকে ফেললে, আই তীব্রতা দুটো আলোকে ফেললে পুরো অঞ্চল জুড়ে আমি আলো পাবো এবং তার তীব্রতা কত হওয়া উচিত না 2i। আমি মানে এখানে আমি তোমাদের দেখাচ্ছি, দেখো দেখো এই যে ইন্টেন্সিটির মান কত আসা উচিত না 2i, মানে পুরোটা অঞ্চলটা জুড়ে আলো পাওয়ার কথা। কিন্তু তা না হয়ে ইন্টারফারেন্সের জন্য, আলোর এই ধর্মের জন্য কি হয়েছে দেখো, এক জায়গার ইন্টেন্সিটি এইটা হয়েছে, এক জায়গার ইন্টেন্সিটি 0 হয়েছে, এক জায়গার ম্যাক্সিমাম ইন্টেন্সিটি মানে কত 4 স্কোয়ারের সমান হয়েছে, আরেক জায়গায় 0 হয়েছে। তার মানে দাঁড়ালো এই যে এই অঞ্চলটার 2i তীব্রতা শিফট করে এইখানে এসছে, এই অঞ্চলটার ইন্টেন্সিটি এইখানে এসছে, হ্যাঁ কি না,
এর ইন্টেন্সিটি এইখানে, এর ইন্টেন্সিটি এসছে এইখানে, এর ইন্টেন্সিটি এসছে এইখানে, মানে এর যে লাইট এনার্জি এসছে এইখানে, এর এসছে এইখানে, এর এসছে এইখানে। তার মানে এখানকার 2r² মানে 2i ইন্টেন্সিটিটা এইখানকার যে 2i ইন্টেন্সিটি ছিল, কারণ ভেবে দেখো পুরোটা জুড়েই তো 2i হওয়ার কথা, তাই না? কিন্তু কি হচ্ছে এখানে এনার্জির রিডিস্ট্রিবিউশন হচ্ছে, এনার্জির পুনর্বন্টন হচ্ছে। এখানকার এনার্জিটা শিফট করে এইখানে আসছে, এর এনার্জি শিফট করে এইখানে আসছে। ফলে এখানকার যে 2i ইন্টেন্সিটি ছিল এদিকে 2i চলে আসলে এটা হয়ে যাচ্ছে কত 4i, আর এখানকার 2i ছিল এটা কমে গিয়ে হয়ে গেল কত 0। কি ব্যাপারটা বোঝা যাচ্ছে? অর্থাৎ এখানে এনার্জির কনজারভেশন ভায়োলেট করছে না, বরং কি হচ্ছে রিডিস্ট্রিবিউশন অফ এনার্জি হচ্ছে। তো এইভাবে ব্যতিচারে শক্তির সংরক্ষণ নীতি ভায়োলেট করে না, বরং রিস্টোরড হয়, সংরক্ষিত থাকে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে সবার। তো ছাত্রছাত্রী, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও, আর অবশ্যই ছায়া প্রকাশনের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক দাও যদি পছন্দ হয়, এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখো যাতে করে নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে আমাদের নতুন একটা এপিসোডে।